Hello friends, welcome back to your channel Arunmukh Academy. বাংলার 5 নম্বর ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা বাংলার অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পড়ব, সেটি হচ্ছে বিভক্তি এবং প্রত্যয়। আমরা কম বেশি বিভক্তি সম্বন্ধে এবং প্রত্যয় সম্পর্কে জানি, তো সেই বিষয়গুলোই আমরা আজকে ঝালিয়ে নেব। এবং আজকের ক্লাস থেকে আমরা যে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করব সেগুলো আপকামিং পরীক্ষার জন্য তোমাদের জন্য এনাফ হবে। এবং এই ক্লাসেই আমরা যে সমস্ত বিষয়গুলো কভার করব সেখান থেকে হচ্ছে তোমাদের বিভক্তি কি এবং বিভক্তির প্রয়োজনীয়তা আমরা পড়ব, বিভক্তির প্রকারভেদ যেখানে নাম, ক্রিয়া, শূন্য এবং তির্যক কিছু বিভক্তি আছে সেগুলো আমরা পড়ব, বিভক্তি মনে রাখার ট্রিক্স কি হতে পারে সেগুলো সম্বন্ধে আলোচনা করা হবে, এবং বিভক্তি থেকে শেষ পর্যন্ত কিছু ওয়ান লাইনার নোটস যেগুলো মনে রাখার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া হবে। তারপর আমরা পড়বো প্রত্যয়। প্রত্যয় পড়তে গিয়ে যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রকৃতি, যে প্রকৃতির মধ্যে নাম এবং ধাতু প্রকৃতি রয়েছে। এছাড়া প্রত্যয়ের শ্রেণীবিভাগ, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় পড়বো আমরা। প্রত্যয় কিভাবে চিনব তার ট্রিক্স, এবং পরীক্ষায় যে বারবার যে সমস্ত প্রশ্নগুলো হুবহু প্রত্যয় থেকে আসে সেই সমস্ত প্রত্যয়গুলো আমরা দেখে নেব, এবং অবভিয়াসলি সেখান থেকে ওয়ান লাইনার যেগুলো থাকছে, এবং সর্বশেষে এই পুরো চ্যাপ্টার থেকে যে সমস্ত পিওয়াই কিউ এর আগে এসেছিল পরীক্ষাতে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো খুবই এঙ্গেজিং একটি ক্লাস হতে চলেছে, তোমরা আশা করি শেষ অবধি সবাই মন দিয়ে দেখবে, ঠিক আছে? এবং ক্লাস শেষে আমাদের এই যে পিপিটি ফাইলটা, এই পিপিটি ফাইলটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেবো। যদি তোমরা যুক্ত না হও অবশ্যই লিঙ্ক থেকে যুক্ত হয়ে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমাদের প্রথম আমরা জানবো যে বিভক্তি আসলে কি। না, বিভক্তি হচ্ছে যখন তুমি কোনো বর্ণ বা একের বেশি বর্ণ এগুলো যখন কোনো শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়, ঠিক আছে? শব্দ কি তোমরা জানো, ধাতু কি ধাতুটা আমি বলে দিই। ধাতু হচ্ছে তোমার, যদি আমরা ক্রিয়াপদকে বিশ্লেষণ করি, এই ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে ক্রিয়ার থেকে যখন আমরা বিভক্তিকে বাদ দেব, অর্থাৎ ক্রিয়ার যে মূল রূপ, ঠিক আছে, ক্রিয়ার যে অ্যাকচুয়াল মূল রূপ, এই ক্রিয়ার মূল রূপকেই বলা হয় ধাতু। এবং আরেকটা জিনিস মনে রাখবে, ধাতু সম্পর্কে এই ক্লাসেই আমরা পরবর্তীকালে আরো কিছু তথ্য পাবো। ধাতুর আগে এই রূপ ব্যবহার করা হয় ধাতুকে চেনার জন্য, ঠিক আছে? বোঝা গেল? তাহলে যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়, শেষে যুক্ত হয় এটা মনে রাখবে, যুক্ত হয়ে কি করে, শব্দকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে। কেন যুক্ত হয় বুঝতে পারলে? ওই শব্দটিকে বা ওই ধাতুটিকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলার জন্যই এর ব্যবহার, তখন সেগুলোকে আমরা বিভক্তি বলি, ঠিক আছে? যেমন ধরো ছাদ, এই শব্দটির সাথে এ যুক্ত হয়েছে এই বর্ণ, এবং এটা যুক্ত হয়ে কি তৈরি হয়েছে, ছাদে। তাহলে এখানে এ হলো বিভক্তি, ছাদ হচ্ছে শব্দ, এবং ছাদের শব্দটি আমরা কোনো না কোনো জায়গায় বাক্যে ব্যবহার করতে পারবো আমাদের মতো করে, ঠিক আছে? এটাই হচ্ছে বিভক্তি। এরপর এই বিভক্তির প্রয়োজনীয়তাটা কি, কেন আমরা বিভক্তি পড়ছি বা কেন বিভক্তি প্রয়োজন হয় তৈরি করার? না, শব্দকে পদে পরিণত করতে গেলে আমাদের বিভক্তিকে প্রয়োজন, ঠিক আছে? বিভক্তি ছাড়া তুমি কোনো শব্দকে কোনো পদে পরিণত করতে পারবে না। পদ মানে আমরা পদের ক্লাসে সেখানে ডিটেলস পড়ে এসেছি, যদি না করে থাকো পদের ক্লাস আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, ক্লাসটা অবশ্যই করো, এই প্লে লিস্টেই পাবে তোমরা, ঠিক আছে? দ্বিতীয় কি, বাক্যের মধ্যেকার যে পদগুলো, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এই সমস্ত যে পদগুলো, এদের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক তৈরি করতে বিভক্তিকে প্রয়োজন হয়। তুমি বিভক্তি যোগ না করলে একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক তৈরি করতে পারবে না, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে, আমরা পরবর্তীকালে যখন কারক চ্যাপ্টারটা পড়বো সেখানে বুঝতে পারবে যে কারক নির্ণয় করতে হলে আমাদের কিন্তু কারক নির্ণয়ে বিভক্তি প্রয়োজন হয়। বিভক্তি ছাড়া আমরা কারক সঠিকভাবে নির্ণয় করতে পারবো না, তাহলে এই জন্য প্রয়োজন হয়। এরপরে বিভক্তিকে যদি তুমি ভেঙে দেখো, বিভক্তি মূলত দুই প্রকারের হয়। একটি হচ্ছে শব্দ বিভক্তি, বা যার নাম হচ্ছে নাম বিভক্তিও বলা হয় একে। নাম বিভক্তি মানে কি, নাম মানে আমরা জানি যে বিশেষ্য। নাম কথাটি শুনলেই আমাদের প্রথমে যে চিন্তা আসে সেটা হচ্ছে বিশেষ্য পদ।
তাহলে যে সমস্ত বিভক্তি নামপদ বা শব্দের শেষে যুক্ত হয়, নামপদের সাথে বা শব্দের শেষে যুক্ত হয়, তাদেরকে বলা হচ্ছে যে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। এবং এই শব্দ বিভক্তি বা নাম বিভক্তি এরাই কারক নির্ণয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এই জায়গাটা থেকে প্রশ্ন করে যে কারক নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন বিভক্তি? শব্দ বিভক্তি। কোন কোনগুলো শব্দ বিভক্তি হয়? এ, অ, তে, কে, রে, র, এর। তোমরা যারা ক্লাসটা করছো, প্রত্যহ যারা ক্লাস করছো, অবশ্যই খাতা একটা আলাদা বানাও এবং সেখানে একই সাথে নোট করে চলো, কারণ এই বিষয়গুলো তোমাদের ক্লাস শেষে রিভাইজ করার জন্য প্রয়োজন হবে। দ্বিতীয় বিভক্তি হচ্ছে আমাদের ক্রিয়া বিভক্তি, বা যেটাকে ধাতু বিভক্তিও বলা হয়। ঠিক আছে? এই ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তিটি কি? না, এই ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি হচ্ছে যে সমস্ত বিভক্তি ধাতুর শেষে যুক্ত হয়। ধাতু কি আমরা অলরেডি কিন্তু পড়ে এসেছি, সেখানে আমি আলোচনা করলাম, এবং যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে এরা, তাদেরকে আমরা বলছি ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি। কোনগুলো? ই, ও, এ, এন, ইতেছ, এই যে বিভক্তিগুলো, এগুলো ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি, এগুলো মাথায় রাখবে। ঠিক আছে? এছাড়া আরো কিছু বিভক্তি রয়েছে বিশেষ ধরনের, সেগুলো কি? না, শূন্য বিভক্তি এবং তির্যক বিভক্তি। শূন্য বিভক্তি কি? শূন্য বিভক্তি মানে আমরা কিন্তু জানি কারকের সাথে বেশি ব্যবহার হয়ে যায়। যে সমস্ত বিভক্তিগুলো অ্যাকচুয়ালি শব্দের শেষে যুক্ত থাকে, কিন্তু তুমি সেগুলো দেখতে পাবে না বা অপ্রকাশিত রূপে থাকে, চোখে তোমার পড়বে না, অদৃশ্য রূপে থাকে। ঠিক আছে? এবং এই শূন্য বিভক্তিকে আরো একটি নাম দেওয়া হয়, একে অবিভক্তি বা প্রথমা বিভক্তিও কিন্তু বলা হয়ে থাকে শূন্য বিভক্তিকে। ঠিক আছে? যেমন ধরো রাম বই পড়ে, এই বাক্যটি তুমি যদি দেখো, দেখো এই রামের সাথে কিন্তু এ বা ই বা এর এরকম কোনো কিছু যুক্ত আছে কি? দেখতে পাচ্ছ? নেই। তার মানে এখানে রামের সাথে কি বিভক্তি আছে? শূন্য বিভক্তি আছে, তাই না? যেটা চোখে দেখতে পাচ্ছ না তুমি। দ্বিতীয় হলো তির্যক বিভক্তি। সেটা কি? যে সমস্ত বিভক্তিগুলো একাধিক, মানে একের বেশি এবং কিছু কিছু ক্ষেত্রে প্রায় সমস্ত কারকেই ব্যবহার হতে পারে। কারক যখন পড়বো তখনই তির্যক বিভক্তি আরো দেখবো আমরা, তাদেরকে আমরা বলি তির্যক বিভক্তি। কোনগুলো? এ এবং কিছু ক্ষেত্রে তে, বেশিরভাগ ক্ষেত্রে এ এবং কিছু ক্ষেত্রে তে বিভক্তি, এগুলো হচ্ছে তির্যক বিভক্তি। যেমন ধরো বুলেটে, টে, এখানে এ ব্যবহার হয়েছে, এ বিভক্তি ব্যবহার হয়েছে, বুলেট তার সাথে এ। মানুষ মরে, তাহলে এটা করণ কারক এবং এখানে এ বিভক্তি। ঠিক আছে? এটা তির্যক বিভক্তি। বা মাঠে গরু চড়ে, মাঠে, মাঠ তার সাথে এ যুক্ত আছে, তাহলে এটা হলো অধিকরণ কারক, এ বিভক্তি, এবং এটা হচ্ছে তির্যক বিভক্তি। আমরা কারকের সাথে এগুলো আরো পড়বো কারক পড়ার সময়। ঠিক আছে? এরপর আমরা দেখে নেব কয়েকটা ট্রিক্স বা কয়েকটা রুলস আমাদের এই বিভক্তি মনে রাখার জন্য। এবং এই বিভক্তি পড়তে গিয়ে তুমি কারক চ্যাপ্টারও পাবে। আর একটা জিনিস আমাদের কাছে আসে, সেটা হচ্ছে অনুসর্গ। বিভক্তির সাথে সাথেই এই চলে। ঠিক আছে? কিন্তু বিভক্তি আর অনুসর্গ আলাদা জিনিস। কি কি, কেমন আলাদা, এই দুটোর মধ্যে পার্থক্য কি, কোনটা বিভক্তি আর কোনটা অনুসর্গ, আমরা দেখি। এতক্ষণ পর্যন্ত বিভক্তি পড়ে এটুকু বুঝতে পেরেছো যে বিভক্তি কোনো স্বাধীন অর্থ কিন্তু বিভক্তির নেই। এ বা তে বা এর, এদের কোনো স্বাধীন অর্থ আছে কি আলাদা করে? নেই। এবং এরা সবসময় শব্দের সাথে লেপ্টে থাকে, মানে একদম শব্দের সাথেই মিশে থাকে। যেমন ধরো রাম, এখানে কে বিভক্তিটি রামের সাথে একদম লেপ্টে আছে, মিশে আছে, তাই না? তাহলে শব্দের সাথে এরা একদম মিশে থাকে। অন্যদিকে তুমি যদি অনুসর্গ দেখো, অনুসর্গের কিন্তু নিজস্ব অর্থ আছে, যেখানে বিভক্তির নেই, অনুসর্গের আছে। ঠিক আছে? এবং অনুসর্গ কিন্তু শব্দের সাথে লেপ্টে মিশে বসে থাকে না, এরা কিন্তু শব্দের পরে আলাদাভাবে বসে। যেমন ধরো রামের দ্বারা, এখানে দ্বারা হচ্ছে তোমার অনুসর্গ। দেখো শব্দের সাথে মিশে নেই, আলাদা রয়েছে। এবং শুধু দ্বারা, এর একটা মানে আছে তো আলাদা, তাই না? তাহলে অনুসর্গ কোনগুলো হয়? দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, এইগুলো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অনুসর্গ, এরা কিন্তু বিভক্তি নয়। আমরা কারক পড়ার সময় আমাদেরকে অনুসর্গ আবার পড়তে হবে নতুন করে। ঠিক আছে? আমরা পড়বো। দ্বিতীয় জিনিস কি আমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে, সেটা হচ্ছে সম্বন্ধ পদ। এই সম্বন্ধ পদ তুমি কিভাবে চিনবে? সম্বন্ধ পদ কিভাবে চিনবে? না, দেখতে এটাও তোমার মনে হতে পারে যে বিভক্তির মতো, কিন্তু এটাও বিভক্তি নয়। সম্বন্ধ পদ চেনার উপায় হচ্ছে, কোনো শব্দের শেষে তুমি যদি র পাও, বা কোনো শব্দের শেষে তুমি যদি এর পাও, এগুলো দেখবে শব্দের শেষে যদি যুক্ত থাকে, তুমি সেটি চোখ বন্ধ করে বলবে যে এটি একটি সম্বন্ধ পদ। ঠিক আছে? যেমন ভাইয়ের, দেখো ভাইয়ের সাথে এর যুক্ত আছে, তাহলে এর হচ্ছে সম্বন্ধ পদ এখানে।
বা গাছের, এখানে হচ্ছে র, এটা হলো সম্বন্ধ পদ। ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা জিনিস বলা হচ্ছে যে সম্বন্ধ পদে কিন্তু কোনো কারক হয় না, সম্বন্ধ পদ কিন্তু কারকের থেকে আলাদা থাকে, কারকের সাথে সম্বন্ধ পদের সম্পর্ক সেভাবে নেই, কোনো কারক হয় না এখান থেকে। ঠিক আছে। 3 নম্বর আমরা কিছু বিভক্তি পড়ে নেব, যেগুলো এই সারণীটি যদি আমি মনে রাখতে পারি আমার এই বিভক্তিগুলো মনে থেকে যাবে। তোমাকে ডাইরেক্ট এখান থেকে প্রশ্ন করে, পরবর্তী এমসিকিউ গুলো দেখলে বুঝতে পারবে। তাহলে এখানে আমরা সপ্তম পর্যন্ত বিভক্তির কয়েকটি সারণী বানিয়েছি, এবং সেখানে কি কি। প্রথমা বিভক্তি হিসেবে আমরা জানি শূন্য বিভক্তি, বা শূন্য বিভক্তির আরেকটি নাম অবিভক্তি পড়ে এলাম, তাই না। দ্বিতীয় বিভক্তি কোনটা, না কে বা রে, এগুলো এগুলো হচ্ছে দ্বিতীয় বিভক্তি, এই ছকটা কিন্তু মনে রাখবে। তৃতীয় বিভক্তি কি, দ্বারা, দিয়া, কর্তৃক, কিন্তু এগুলো আমরা এখনই পড়লাম কি, এগুলো তো অ্যাকচুয়ালি অনুসর্গ, এগুলো বিভক্তি তো নয়, তাই না, অনুসর্গ। চতুর্থ বিভক্তি বা চতুর্থী বিভক্তি কোনগুলো, কে, রে, জন্য, নিমিত্ত। আবার জন্য নিমিত্ত যেখানে পাবে সেখানে কিন্তু এরা জন্য বা নিমিত্ত কোনো কিছুর প্রয়োজনে এই অর্থে ব্যবহার হয়। পঞ্চমী বিভক্তির লিস্টে রয়েছে হতে, থেকে, চেয়ে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অনুসর্গ, এগুলো বিভক্তি নয়। ঠিক আছে। ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এবং এর। সপ্তমী বিভক্তি হচ্ছে এ, অ, তে, এতে, এগুলো। ঠিক আছে। বিভক্তি মোটামুটি এর আগেও অনেকবার পড়েছো, আশা করছি খুব একটা জটিল কিছু লাগবে না। এরপর এই বিভক্তি থেকে আমাদের ওয়ান লাইনার কি কি আমরা মনে রাখবো মূলত, সেগুলো একবার দেখে নিই চলো। প্রথমত হচ্ছে বিভক্তি এই শব্দটির মূল অর্থ কি, না বিভক্তি শব্দটির মূল অর্থ হচ্ছে বিভাজন বা বন্টন, মানে ভাগ করা, অ্যাকচুয়ালি ভেঙে বললে ভাগ করা, বিভক্ত করা। ঠিক আছে, বা ভাগ করা। শব্দকে পদে পরিণত করে কে, কোনো শব্দকে পদে পরিণত করতে হলে তার সাথে বিভক্তি যোগ করতে হয়, আমরা পড়ে এলাম। বিভক্তি সর্বদা শব্দের শেষে যুক্ত হয়, কথাটি সত্য না মিথ্যা, অবভিয়াসলি সত্য। দেখলাম যে যে কোনো বিভক্তি, যে শব্দটি থাকে ওই শব্দের ঠিক পরে, শব্দ শেষ হওয়ার পরেই যেটি যুক্ত হয় সেটি হচ্ছে বিভক্তি। কোন বিভক্তি নিজে অপ্রকাশিত থেকে শব্দকে পদে পরিণত করে, কোন বিভক্তি, অপ্রকাশিত রূপ বা হিডেন রূপ বা হাইট কোনটা থাকে আমাদের সামনে, আমরা দেখতে পাই না কোন বিভক্তি, শূন্য বিভক্তি, বা যেটির আরেকটি নাম হচ্ছে অবিভক্তি, এটাকে আমরা চোখে দেখতে পাই না। বাংলায় মৌলিক শব্দ বিভক্তির সংখ্যা কয়টি, মৌলিক শব্দ বিভক্তি মনে করে দেখো 5টি। কি কি, শূন্য বিভক্তি বা যেটার নাম অবিভক্তি, এছাড়া হচ্ছে এ বা যার নাম হচ্ছে তে, কে বা রে, র বা এর, আর হচ্ছে অ, এই 5টি হলো মৌলিক শব্দ বিভক্তি। তাহলে কি কি, শূন্য বিভক্তি, এ বিভক্তি, কে বিভক্তি, র বিভক্তি, অবিভক্তি। এরপর শূন্যের নামই হচ্ছে অ, এর নামই হচ্ছে তে, কে এর নামই হচ্ছে রে, আর র এর নামই এর, র বা এর এক। কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলা হয়, তির্যক বিভক্তি আমরা পড়ে এসেছি, মনে করে দেখো। এ বিভক্তি যেটা, সেটাকে তির্যক বলে। ওখানে আমি বললাম যে কখনো কখনো তে বিভক্তিও কিন্তু তির্যক বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়, বলে এসেছি। সব কারকেই কোন বিভক্তির প্রয়োগ দেখা যায়, কোন বিভক্তি সমস্ত কারকে ব্যবহার হয়, এ বিভক্তি। বললাম না, সমস্ত কারকে ব্যবহার এর হতে পারে। সম্বন্ধ পদে সর্বদা কোন বিভক্তি যুক্ত হয়, সম্বন্ধ পদে র বা এর বিভক্তি যুক্ত হয়, তাই না, ভাইয়ের, রামের উদাহরণ ছিল আমাদের। পাগলে কি না বলে, এখানে পাগলে পদে কোন বিভক্তি রয়েছে, পাগলে, পাগল তার সাথে এ, তাহলে এ বিভক্তি। কারক নির্দেশ করতে মূলত কোন বিভক্তি ব্যবহৃত হয়, শব্দ বিভক্তি নাকি নাম বিভক্তি। তুমি কোনো কারক নির্দেশ করছো, সেখানে তোমার দুটো বিভক্তি, মানে দুটো বিভক্তি লাগতে পারে, হয় শব্দ বা নাম। যার নাম, যেটা আমি বললাম না শব্দ বিভক্তি, এখানে বিশেষ্য, বিশেষ্য আসছে কোনো নামের শেষে যে বিভক্তি ব্যবহার হয়। শূন্য বিভক্তির অপর নাম কি, প্রথমা বিভক্তি বা অবিভক্ত বিভক্তি। বিভক্তির কি নিজস্ব কোনো অর্থ আছে, না, বিভক্তির নিজস্ব কোনো অর্থ হয় না, এরা স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। তুমি শুধু এ বা তোমার হচ্ছে তে, এদের কি অর্থ বলবো, এদের আলাদা করে কি অর্থ হয়, কিছু হয় না, তাহলে বিভক্তির কোনো অর্থ কিন্তু নেই। দ্বিতীয় আমরা যে পড়বো আজকে যা, তা হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয় কি, প্রত্যয় হচ্ছে কোনো শব্দ বা ধাতু, ধাতু দেখো এর আগে কিন্তু আমরা পড়ে এলাম, কোনো শব্দ বা ধাতুর শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় এবং যুক্ত হওয়ার পর নতুন অর্থবোধক একটি শব্দ গঠন করে, তাকে বলা হয় প্রত্যয়।
তাহলে কোনো শব্দ বা কোনো ধাতু তার শেষে যখন কোনো বর্ণ, একটি বর্ণ বা একের বেশি বর্ণ যুক্ত হয় এবং একটি নতুন মানে তৈরি করে, নতুন যেটি তৈরি হবে তাকে বলা হয় প্রত্যয়। প্রত্যয় জানতে হলে তোমাকে আরেকটি জিনিস জানতে হবে, সেটি হচ্ছে প্রকৃতি। কি এই প্রকৃতি? প্রকৃতি হচ্ছে কোনো একটি শব্দ, ঠিক আছে, কোনো একটি শব্দ, এই শব্দের যে মূল অংশ, এর যে মূল অংশ, সেই মূল অংশটিকে বলা হচ্ছে প্রকৃতি। যেমন ভাবে ক্রিয়ার যে মূল অংশ, তাকে আমরা পড়ে এলাম যে ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু, তাই না? ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু। তাহলে সেরকম শব্দের মূল অংশ হচ্ছে প্রকৃতি। দেখো এদের ডিফারেন্স খুব একটা বেশি কিছু নেই, ঠিক আছে। তোমাকে ডাইরেক্ট যদি প্রশ্ন করা হয় তখনই এখান থেকে প্রশ্ন আসবে, তাছাড়া সেরকম কিছু প্রশ্ন আসবে না। এই প্রকৃতি আবার দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। নাম প্রকৃতি কি না, শব্দের মূল অংশ যেটা, শব্দের যে মূল অংশ মানে মেন শব্দ যেটা, সেটাই হচ্ছে নাম প্রকৃতি। যেমন ধরো বাড়ি, যেমন ধরো ফুল, যেমন ধরো হাত, এগুলো তো মূল শব্দ। এদের সাথে র, এর বা অন্য কিছু আরো যুক্ত আছে কি? কিছু যুক্ত নেই, এরা হচ্ছে একদম মূল শব্দ। তাহলে এই মূল শব্দগুলোকেই অ্যাকচুয়ালি নাম প্রকৃতি বলা হয়। ধাতু প্রকৃতি কোনগুলো? ধাতু প্রকৃতির আরেকটি নাম হচ্ছে ক্রিয়ামূল। ঠিক আছে, ক্রিয়ামূল কেন? কারণ ক্রিয়ার মূল অংশ এটা। তাহলে ক্রিয়ার মূল অংশই হলো ধাতু প্রকৃতি। কি কি? যেমন কর, চল, পর, এবং এদের সাথে দেখবে সবসময় হসন্ত যুক্ত থাকবে। দেখো কর, চল, পর, ঠিক আছে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে এর আগে রুট চিহ্ন বসবে, এটা আমি বলেছিলাম শুরু হওয়ার সময়, ঠিক আছে। এই দুটো জিনিস মেনটেন করবে ধাতু প্রকৃতি বা ক্রিয়ামূল যেটা, সেটা নির্ণয়ের ক্ষেত্রে। এরপর আমরা প্রত্যয়ের শ্রেণী বিভাগ করবো এবং পড়বো। প্রত্যয় মূলত আমরা দুই প্রকারের প্রত্যয় পড়ি, একটি হচ্ছে কৃত প্রত্যয়, আরেকটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। কৃত প্রত্যয় কোনগুলো? না, কৃত প্রত্যয় হচ্ছে যখন ধাতু বা ক্রিয়ামূল, এই দুটো জিনিস মনে রাখবে, ধাতু বা ক্রিয়ামূলের শেষে যখন কোনো প্রত্যয় যুক্ত হয় তখন তাকে বলা হয় কৃত প্রত্যয়। তাহলে ধাতু বা ক্রিয়ামূলের শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। যেমন ধরো চল, চল হচ্ছে একটা ধাতু, এই যে এর আগে আছে, রুট আছে, এখান থেকে বুঝতে পারলাম এটা ধাতু। এই ধাতুর সাথে অন্ত, অন্ত হচ্ছে একটি প্রত্যয়, এই দুটো যুক্ত হয়ে তৈরি হচ্ছে চলন্ত। তাহলে চলন্ত হলো কৃত প্রত্যয়, কারণ ধাতুর সাথে এখানে যুক্ত হয়েছে প্রত্যয়। এটা মাথায় রাখবে যে যখন কোনো ধাতুর সাথে, ঠিক আছে, কোনো প্রত্যয় যুক্ত হয় তখন সেটা অবভিয়াসলি কৃত প্রত্যয় হবে। বুঝাতে পারলাম? ঠিক আছে। এই কৃত প্রত্যয় থেকে এক প্রকার শব্দ তৈরি হয়, যে শব্দগুলোকে কৃদন্ত শব্দ বলা হয়। কৃত থেকে কৃদন্ত। তাহলে কৃদন্ত শব্দ কোনগুলো? না, যে শব্দগুলো তৈরি হয় কোন প্রত্যয় থেকে? যে শব্দগুলো তৈরি হয় কৃত প্রত্যয় থেকে। তাহলে কৃত প্রত্যয় থেকে তৈরি হওয়া শব্দগুলোকেই বলা হয় কৃদন্ত শব্দ। তাহলে এই যে চলন্ত, ধরো এই যে শব্দটা, এটা তৈরি হয়েছে কৃত প্রত্যয় থেকে, সেই জন্য এই চলন্ত হচ্ছে একটি কৃদন্ত শব্দ। খুবই পরিষ্কার, ঠিক আছে। দ্বিতীয় যে আমাদের প্রত্যয়, সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। সেটা কি না, ওটা ছিল ধাতু, এখানে হচ্ছে নাম প্রকৃতির বা শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। তার মানে তুমি এখানে নাম প্রকৃতি বা শব্দ, ঠিক আছে, এদের সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হবে তখন সেটা অবভিয়াসলি হবে কি? অবভিয়াসলি হবে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয়ে এই জায়গাটাতে ধাতু থাকতো, তাহলে এখানে ধাতু পাবে না, তুমি এখানে রুট ওয়ার্ড পাবে না তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। উদাহরণ দেখো, যেমন ঢাকা, ধরো ঢাকা একটি জায়গার নাম, ঠিক আছে। তাহলে একটি নাম, এই নামের সাথে যুক্ত হয়েছে আই প্রত্যয় এবং দুটো যুক্ত হয়েছে ঢাকাই। তাহলে ঢাকাই হলো কি প্রত্যয়? ঢাকাই হলো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় থেকেও একইভাবে একটি শব্দ তৈরি হয়, তদ্ধিতান্ত শব্দ। না, তদ্ধিত প্রত্যয়কে যে, তদ্ধিত প্রত্যয় থেকে যে শব্দগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। যেমন এই ঢাকাই, এটা তদ্ধিত প্রত্যয় থেকে তৈরি হয় একটি শব্দ, তাহলে এই ঢাকাই হচ্ছে একটি তদ্ধিতান্ত শব্দ। বোঝা গেল? এক মিনিট। ঠিক আছে, চলো। তাহলে প্রত্যয় থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেগুলো একটু ট্রিক্স আকারে দেখে নিই। ঠিক আছে, আমরা এই প্রত্যয় যখন নির্ণয় করব তখন মূল স্বরবর্ণের কিন্তু পরিবর্তন ঘটে। ঠিক আছে, প্রত্যয় নির্ণয় করার সময় আমাদের যে স্বরবর্ণ থাকে সেই মূল স্বরবর্ণের পরিবর্তন ঘটে। এগুলো যদি তুমি জানো
যে কিভাবে পরিবর্তনটা ঘটে, কোন কোন পরিবর্তন ঘটে, তাহলে এগুলো তোমার জানা থাকলে কিন্তু তোমার প্রত্যয় নির্ণয় করতে বা প্রত্যয় খুঁজে পেতে বা প্রত্যয় করতে তোমার কিন্তু কোনো রকমের সমস্যা তুমি কিন্তু ফেস করবে। সেগুলো কি কি? প্রথম রুল হচ্ছে আমাদের গুণ এবং বৃদ্ধি সংক্রান্ত একটি রুল। কি সেটি? ঠিক আছে, আচ্ছা, গুণ বা বৃদ্ধি জিনিসটা কি না, প্রত্যয় যুক্ত হওয়ার সময় ধাতুর যে স্বরবর্ণের পরিবর্তনটি হয় তাকেই গুণ বলা হয় বা বৃদ্ধি বলা হয়, ঠিক আছে? তাই না? স্বরবর্ণের পরিবর্তন অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে গুণ বা বৃদ্ধি। কি কি গুণের নিয়ম কি কি? যদি তুমি দেখো হস্যই বা দীর্ঘই থাকে, মানে ই থাকে, সেটা পরিবর্তন হয়ে এ হয়ে যায়। যেমন ধরো চিন, এখানে হস্যই আছে, চয়ের সাথে হস্যই আছে, তার সাথে আ যোগ করে আমরা করলাম চেনা। চেনাতে কিন্তু দেখো চে এ মানে এ হয়ে গেল, এখানে ছিল হস্যই, হয়ে গেল এ। দ্বিতীয়ত যদি হস্য উ বা দীর্ঘ উ থাকে, সেটা পরিবর্তন হয়ে হয়ে যাবে ও। যেমন ধরো দুল, এখানে কি ছিল, দয় হস্য উ, তাই না? সেটা পরিবর্তন হয়ে গেল কি, তার সাথে আ যখন প্রত্যয় যোগ হলো, হয়ে গেল দোলা, মানে ও, দো, দো, তাই না? যদি রি থাকে কোথাও, সেটা পরিবর্তন হয়ে হবে অর। যেমন ধরো ক্রি, ক্রি ধাতু, মানে এখানে রি আছে কয়ের সাথে, এই ক্রি ধাতুর সাথে তব্য প্রত্যয় যোগ হয়ে গেল কর্তব্য, মানে কর, অর হয়ে গেল, কয়ের সাথে অর যোগ হয়েছে, ঠিক আছে? তাহলে এটাই বলা হলো। এই তিনটে জিনিস যদি তুমি মনে রাখো ধরো, তাহলে তুমি যে কোনো শব্দ পাবে যার সাথে, যে কোনো ধাতু পাবে যার সাথে ই বা দীর্ঘই আছে, তুমি তাকে পরিবর্তন করে এ করে দেবে। যখন তুমি কোনো ধাতুর সাথে হস্য বা দীর্ঘও পাবে, তুমি তাকে পরিবর্তন করে ও করে দেবে। এবং কোন ধাতুর সাথে রি পেলে তুমি তাকে অর পরিবর্তন করবে, তাহলে তোমার জটিল হবে না। বৃদ্ধির ক্ষেত্রে নিয়ম কি কি? না যদি অ থাকে, সেটা হয়ে যাবে আ। যেমন ধরো পচ, পচ, প, অ, হয়ে গেল কি পাচক, যখন নখ প্রত্যয় যোগ হচ্ছে হয়ে যাচ্ছে পাচক, পা আ, আ হয়ে গেল, তাহলে অ থেকে পরিবর্তন হলো আ। বা এখানে দেখো হস্যই বা দীর্ঘই বা এ যদি থাকে, সেটা সব সময় হয়ে যাবে ওই। যেমন ধরো শিশু, সি, তাহলে হস্যই আছে এখানে, তার সাথে ন প্রত্যয় যোগ হয়ে গেল শৈশব, সই, তাহলে ওই হয়ে গেল। বা ধরো হস্যও বা দীর্ঘও বা ও থাকলে সেটা হয়ে যাবে ও, ঠিক আছে? যেমন ধরো সুন্দর, সু, হস্যও আছে, সুন্দর, তার সাথে নয় ফলা, এটা এই প্রত্যয় বসে হয়ে গেল সৌন্দর্য, সৌন্দর্য, উ, উ এর ব্যবহার হয়ে গেল। বা যদি রি থাকে এখানে, তখন হয়ে যাবে এটা আর। যেমন ক্রি, রি আছে, তার সাথে ঝ, য়, এটা যুক্ত হয়ে গেল কার্য, আর কার্য, আর কার্য, তাহলে এই পরিবর্তনটা হয়। তাহলে এই দুটো নিয়ম যদি তুমি মনে রাখতে পারো, তার মানে দেখো এখান থেকে তোমার 90% জিনিস কিন্তু সলভ হয়ে গেল, তাই না? আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে সম্প্রসারণের নিয়ম। এটা কি? দেখবে কখনো কখনো প্রত্যয় যখন যুক্ত হবে, প্রত্যয় যুক্ত হলে জফলা, যেটা জফলা বা বফলা, মানে যেটা ব, বা রফলা, মানে যেটা হচ্ছে র, মানে অন্ত্যেষ্ঠ জ, র এবং ব, এদের পরিবর্তন ঘটে। এবং এরা পরিবর্তিত হয়ে কোনো একটি স্বরবর্ণে পরিবর্তন, পরিবর্তনটা কিসে হয়, স্বরবর্ণে পরিবর্তন হয়। তাহলে কখনো কখনো প্রত্যয় যোগ হওয়ার পর অন্ত্যেষ্ঠ জ, ব এবং র, এরা পরিবর্তন হয়ে গিয়ে স্বরবর্ণে রূপান্তরিত হয়ে যায়। যেমন ধরো জফলার পরিবর্তন হয়ে হস্যই হয়ে যাচ্ছে কিভাবে? যেমন ধরো বচ, ঠিক আছে, এই যে জফলা আছে দেখো চয়, এর সাথে উক্তি প্রত্যয় যখন যোগ হচ্ছে, তখন ব হয়ে গেল ধরো হস্য, বচ থেকে হচ্ছে উক্তি। বা বফলা যখন ধরো হস্যও থাকছে, মানে বফলা থেকে হস্য বিয়ে রূপান্তরিত কিভাবে হচ্ছে, যেমন ধরো সব, তাহলে দন্তেশ্বয় ব, এই যে ব ছিল, সেটা হয়ে গেল সুক্ত, মানে হস্যও হয়ে গেল। তাহলে অন্ত্যেষ্ঠ জ ফলা, সেটা হলো হস্যই, ব ফলা, সেটা হয়ে গেল হস্যউ। তাহলে এই পরিবর্তনটা কিন্তু ঘটে, কখন ঘটে, যখন অন্ত্যেষ্ঠ জ বা ব বা র থাকে, তখনই কেবলমাত্র, ঠিক আছে? এরপর আমরা বলছি যে প্রত্যয় তুমি চিনবে, তার জন্য কয়েকটা ট্রিক্স আকারে কিছু বানান দেওয়া আছে, এবং এক্ষেত্রে তুমি উচ্চারণটা দেখে এটাকে চিনতে পারবে, ঠিক আছে? শব্দের শেষে যদি উচ্চারণ হয় অক, এই এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো লিখে রাখবে। এই জায়গাটাই তোমাকে কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে সাহায্য করবে। শব্দের শেষে যদি অক উচ্চারণ হয়, তখন কিন্তু নুল প্রত্যয় হবে, ঠিক আছে? নুল বা যেটাকে অক প্রত্যয় বলা হয়, এই প্রত্যয়টা হবে। যেমন ধরো পাচক, উচ্চারণ কি হচ্ছে, অকের মতো উচ্চারণ হচ্ছে, তাহলে পদ যুক্ত নুল। বা গায়ক, বই যুক্ত নুল, ঠিক আছে? খুবই সহজ। দ্বিতীয় হচ্ছে শব্দের শেষে যদি জ, ঠিক
ঠিক আছে, মানে জফলার যদি থাকে, জয়ের মতো উচ্চারণ হয়, তখন নথ বা যথ বা কপ এই প্রত্যয়টি হয়। যেমন ধরো কার্য, দেখো জয়ের আছে, অন্তস্থ জ রেপ আছে এবং জয়ের উচ্চারণ হচ্ছে, তাহলে ক্রি যুক্ত নথ বা পানীয়, দেখো পা যুক্ত সৎ হচ্ছে না। শব্দের শেষে যদি তুমি ত থাকে দেখো, তখন প্রত্যয় হবে কয়েত। ঠিক আছে, প্রত্যয় হবে কয়েত। যেমন ধরো গত, গত ত আছে, তাহলে গম যুক্ত ত, কয়েত। ঠিক আছে, জ্ঞাত ত আছে, তাহলে জ্ঞা যুক্ত কয়েত। ঠিক আছে, জ্ঞান ধাতুর সাথে কয়েত, গম ধাতুর সাথে কয়েত। শব্দের শেষে যদি তি পাও, তয় হস্যই, তখন সেটার প্রত্যয় হবে কয়াতয় হস্যই। ত থাকলে যেমন কয়াতয় হচ্ছিল, তয় হস্যই থাকলে কয়াতয় হস্যই হবে। যেমন ধরো গতি কিভাবে হচ্ছে, গম ধাতুর সাথে কয়াতয় হস্যই। উক্তি বজ ধাতুর সাথে কয়াতয় হস্যই। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো যদি তুমি মনে রাখো তোমার সুবিধা হবে। হচ্ছে নাকি? পরে দেখো, যদি শব্দের শেষে তুমি মান পাও, মান, তখন সানচ প্রত্যয় হবে, সানচ। ঠিক আছে, যেমন ধরো বর্তমান, তাহলে বৃথ প্লাস সানচ, বৃথ ধাতু তার সাথে সানচ প্রত্যয়। বর্ধমান, মান আসছে, তাহলে বৃথ ধাতু তার সাথে সানচ প্রত্যয়। ঠিক আছে, শব্দের শেষে যদি থাকে, ইতো থাকে, তখন প্রত্যয় হবে ইতচ, ইতচ। এটা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে হয়। ঠিক আছে, যেমন কুসুম ইত, ইত আসছে, তাহলে কুসুম যুক্ত ইতচ। দেখো এখানে এখানে কিন্তু রুট নেই, কেন? কারণ এই যে এটা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে, এর আগের গুলো ছিল কৃত প্রত্যয়ের ক্ষেত্রে। তরঙ্গিত, ইত আসছে, তাহলে তরঙ্গ যুক্ত ইতচ। শব্দের শেষে যদি তা থাকে বা ত্রি থাকে, তাহলে প্রত্যয় হবে ত্রিচ। এটা আবার কৃত প্রত্যয় হয়ে যাচ্ছে, কারণ দেখো এই যে ধাতুর চিহ্ন। যেমন দাতা কিভাবে হচ্ছে, দা ধাতুর সাথে ত্রিচ। ক্রেতা ক্রি ধাতুর সাথে ত্রিচ। ঠিক আছে, শব্দের শেষে যদি অ উচ্চারণ হয় এবং শুরুতে তাদের যদি বৃদ্ধি ঘটে, তাহলে প্রত্যয় হবে ধন। ঠিক আছে, যেমন ধরো পাক, পচ ধাতু তার সাথে ঘন। ঠিক আছে, বেদ, বিদ ধাতু তার সাথে ঘন। ঠিক আছে, তাহলে এই যে কয়েকটা তোমাকে জিনিস বললাম, 8টা ব্যাপার উচ্চারণ রিলেটেড কিছু বা শব্দের শেষে যেগুলো থাকছে, এইগুলো তুমি যদি ভালোভাবে মাথায় রাখতে পারো, তোমার কিন্তু খুব সহজে সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এরপর আজকের আমরা ভাইটাল মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গাতে এসেছি, না রিপিটেডলি পরীক্ষাতে যে সমস্ত প্রত্যয়গুলো বারবার এসেছে, এবং আমি তোমাদেরকে অ্যাসিওর করছি তোমরা 80% কিন্তু কমন এই জায়গাগুলো থেকেই পাবে। ঠিক আছে, হুবাহু তুমি দেখবে এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় রিপিট হবে, আমি এটুকু তোমাকে গ্যারান্টি দিচ্ছি। 80% এই জায়গা থেকেই কমন চলে আসবে। খুব যদি তোমাদের লাক ভালো হয়, তাহলে 100%ই কমন আসবে। ঠিক আছে, চলো দেখে নিই। কয়েকটা প্রথমে গুরুত্বপূর্ণ কৃত প্রত্যয় দেখো। কৃত প্রত্যয় মানে আমাদের ধাতু আসবে, আমাদের রুট আসবে, আমরা পড়ে এসেছি কৃত প্রত্যয় মানে, তাই না? তাহলে শ্রবণ, শ্রবণ যদি থাকে, এই যে এখানে আমি যেগুলো বলবো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাকে কি করতে হবে? খাতায় লিখতে হবে, শুধু খাতায় লিখলে হবে না, এগুলো একই সাথে তোমাকে মুখস্থ করতে হবে। কেন বলছি? কারণ আমি তোমাকে অ্যাসিওর করছি যে 100% কমন এখানে আসতে পারে, না এলেও 80% তো আসবেই। তার মানে কি, তোমাকে এগুলো মুখস্থ করে নিতে হবে, তাই না? শ্রবণ যদি তুমি পাও, কি করবে? শ্রু ধাতু তার সাথে অনট বা অন প্রত্যয়। ঠিক আছে, দর্শন, মন দিয়ে শুনে নাও একবার, প্লাস খাতায় লিখে রিভাইজ। দর্শন, দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয়। উক্তি, বচ ধাতুর সাথে কয়েতয় হস্যই তি প্রত্যয়। ভুক্তি, ভুজ ধাতুর সাথে টি প্রত্যয়। পাক, পচ ধাতুর সাথে জ প্রত্যয়, এটা পড়ে এলাম একবার। ত্যাগ, ত্যাগ হচ্ছে ত্যাজ ধাতুর সাথে জ প্রত্যয়। ঠিক আছে, কর্তব্য, ক্রি ধাতুর সাথে তব্য প্রত্যয়। স্মরণীয়, শ্রী তন্তের সময়েরই শ্রী ধাতুর সাথে অনীয় প্রত্যয়। পানীয়, পা ধাতুর সাথে অনীয় প্রত্যয়। দাতা, দা ধাতুর সাথে ত্রিচ প্রত্যয়। জেতা, জি ধাতুর সাথে ত্রিচ প্রত্যয়। মাতা, মা ধাতুর সাথে ত্রিচ প্রত্যয়। লব্ধ, লব ধাতুর সাথে কয়তয় মানে ত। ঠিক আছে, প্রত্যয়। এগুলো কয়েকটা ছিল যেগুলো কৃত প্রত্যয়ের উদাহরণ। এরপর আমরা দেখবো গুরুত্বপূর্ণ কিছু তদ্ধিত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় মানে শব্দের সাথে হবে, এখানে রুট কোনো থাকবে না, তাই না? আর এখানে এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা দিয়েছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা বাংলা রূপ, ওই যে তোমার এইগুলো। আর এই বাইরের গুলো হচ্ছে সংস্কৃত রূপ। ঠিক আছে, বাংলা রূপগুলো দিয়েছি বোঝার জন্য।
মনে রাখবে, সুবিধা হবে। তাহলে তদ্ধিত প্রত্যয় আমরা কয়েকটা দেখি। প্রথম হচ্ছে শৈশব। শৈশব হচ্ছে শিশু যুক্ত জ, যেটা বাংলা রূপ হচ্ছে অ। সৌন্দর্য, সুন্দর তার সাথে জ, জফলা প্রত্যয়। মাধুর্য, মধুর যুক্ত জ প্রত্যয়। পার্থিব, পৃথিবী যুক্ত জ প্রত্যয়। কৌন্তেয়, কুন্তি যুক্ত জ্ঞ প্রত্যয়। দাশরথী, দশরথ যুক্ত ই, মানে ই প্রত্যয়। নাবিক, নৌ যুক্ত ইক প্রত্যয়। বার্ষিক, বর্ষ যুক্ত ইক প্রত্যয়। এগুলো দেখলে তোমাদের উচ্চারণটা সুবিধা হবে, বাংলাগুলো এই জন্যই দেওয়া আছে। মেছো, মাছ যুক্ত ওয়া, ও প্রত্যয়। গেছো, গাছ যুক্ত ও, ঠিক আছে, এই প্রত্যয়। তুমি দেখবে ভালো করে যে এই জায়গা থেকে কিন্তু আমি আমি বলছি তোমাদেরকে, পরীক্ষা কিন্তু কমন আসবে, ফলে ওইগুলো কিন্তু মাস্ট মুখস্থ করে রাখবে, ঠিক আছে। চলো এবার প্রত্যয় থেকে দেখি ওয়ান লাইনার কি কি আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম দেখো, প্রত্যয় কোথায় যুক্ত হয়। কোথায় যুক্ত হয় প্রত্যয়? প্রত্যয় যুক্ত হয় শব্দ বা ধাতুর শেষে। শব্দ শেষেও যুক্ত হয়, ধাতুর শেষেও যুক্ত হয়, ঠিক আছে। আর উপসর্গ আমরা পড়েছিলাম কি, শব্দ বা ধাতুর আগে বসে উপসর্গ। এই যে রুট, রুট চিহ্ন দ্বারা ব্যাকরণে কি বোঝানো হয়? রুট মানেই হচ্ছে ধাতু, যার আরেক নাম ক্রিয়ামূল। বললাম না, যেখানে রুট পাবে তুমি জানবে সেখানে প্রয়োগ হয়েছে কিসে, ধাতুর প্রয়োগ হয়েছে, ঠিক আছে। কৃত প্রত্যয় সাধিত শব্দকে কি বলা হয়? কৃদন্ত শব্দ। আর তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় তদ্ধিদান্ত শব্দ, আমরা পড়ে এলাম অলরেডি। বাংলা ব্যাকরণে গুণ এবং বৃদ্ধি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? মনে করে দেখো, গুণ এবং বৃদ্ধি প্রত্যয়ের সাথে সম্পর্কিত, তাই না? এরা স্বরবর্ণের পরিবর্তন ঘটে। যে প্রত্যয় যুক্ত হলে মূল শব্দের কোনো পরিবর্তন হয় না, সরাসরি একটি নতুন শব্দ তৈরি হয়, তাকে কি প্রত্যয় বলা হয়? মূল শব্দের পরিবর্তন হবে না মানেই শূন্য। যেখানেই তুমি ভাববে মূল শব্দের কোনো পরিবর্তন হবে না, শূন্য প্রত্যয়। যেমন জলদ, জল মানে দা যুক্ত কৃত প্রত্যয়, ঠিক আছে। আচ্ছা, বিদেশি তদ্ধিত প্রত্যয় এর কয়েকটি উদাহরণ। বিদেশি তদ্ধিত প্রত্যয়, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। বিদেশি তদ্ধিত প্রত্যয় কোনগুলো? যেমন ধরো দ্বার, দোকানদার হয়। বাজ, ধোঁকাবাজ। বর, কারিগর। খোর, ঘুষখোর। এই সমস্ত শব্দগুলো তৈরি হয়। নীলিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি নির্ণয় করবে তুমি কিভাবে? নীলিমা শব্দের প্রকৃতি হচ্ছে নীল, প্রত্যয় হচ্ছে ইমন, ঠিক আছে। বক্তা, এগুলো মনে রাখবে। বক্তা শব্দের প্রকৃতি প্রত্যয় কি? বক্তা হচ্ছে বচ ধাতু, তার সাথে ত্রিচ প্রত্যয়। বচ ধাতু, তার সাথে ত্রিচ প্রত্যয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের থিওরি। এরপর আমরা এখান থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো আমরা এসেছে সেরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা থেকে রেখেছি আমরা, ঠিক আছে। তো চলো একটা একটা প্রশ্ন আমরা সলভ করি এবং আমাদের যে থিওরিটা পড়লাম তাকে আরেকবার রিভাইজ করি। প্রথম প্রশ্নে দেখো বলেছে পাঠক। এই পাঠক শব্দটির সঠিক প্রত্যয় এবং প্রকৃতি কি হবে? পাঠক, দেখো তুমি মনে করে দেখো, পাঠক শব্দ আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্টের যে লিস্ট আমরা দিয়েছিলাম সেই লিস্টের মধ্যেই কিন্তু আছে। এটা প্রাইমারি টেটে এসেছিল 2015, পিএসসি ক্লার্কশিপেও এই প্রশ্নকে রিপিট করেছে। তাহলে পাঠক শব্দের সঠিক প্রত্যয় এবং প্রকৃতি তোমাকে নির্বাচন করতে হলে যখনই পাঠক শব্দটা পাবে তোমাকে যেতে হবে ধাতুতে, তাই না? তাহলে পট ধাতু, তার সাথে নক প্রত্যয়। পট ধাতুর সাথে নক প্রত্যয়। কেন? কারণ এই যে পট, এই পট হচ্ছে একটি সংস্কৃত ধাতু, ঠিক আছে। সংস্কৃত একটি ধাতু, ধাতু মানে তো সংস্কৃত শব্দ। এর সাথে সংস্কৃতি নক, এই যে সংস্কৃত নক প্রত্যয়টা যুক্ত হয়েছে, ঠিক আছে, এই দিয়ে তৈরি হয়েছে এটা। তাহলে ধাতুর আদি স্বর অ এখানে বৃদ্ধি পেয়ে আ হয়ে গেছে, ঠিক আছে। অবৃদ্ধি হয়ে আ হয়ে গেছে, তাই তো। কেন বাকিগুলো হলো না? পাট প্লাস ক যদি তুমি দেখো, পাট প্লাস ক, বা এখানে যদি দেখো পট প্লাস অ, এই দুটো যদি তুমি অপশন চেক করে দেখো, এই রকম এগুলো ভুল। কারণ সংস্কৃত ব্যাকরণে এই রকমের বৃদ্ধি বা নক প্রত্যয়ের নিয়ম এরা কিন্তু মানেনি। তাহলে এই দুটো তো হচ্ছেই না, এই জন্য অপশন বি। নিচের কোনটি তির্যক বিভক্তির উদাহরণ? তির্যক বিভক্তি মনে করে দেখো, আপার প্রাইমারি টেট 2016, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসে প্রশ্নটি কিন্তু রিপিট হয়েছে। তাহলে তির্যক বিভক্তি কোনটা? তির্যক বিভক্তি মনে করো না, তির্যক বিভক্তি ছিল দুটো বিভক্তি, প্রধান একটা বিভক্তি, কিন্তু দুটোর কথা আমরা বলেছিলাম। রা, কে, এ, র, এর মধ্যে কোনটা তির্যক? তির্যক বিভক্তি মানে হচ্ছে এ বিভক্তি, তাই না? যে বিভক্তি সব কারকেই ব্যবহার হয় তাকেই তো বলা হয়েছে তির্যক বিভক্তি। সমস্ত কারকে, যে সমস্ত বিভক্তিকে
ব্যবহার করা যায় তাদেরকেই বলা হচ্ছিল তির্যক বিভক্তি, একাধিক কারকে ব্যবহার হয়, তাই না? যেমন এ বিভক্তি, ঠিক আছে? একে তুমি কর্তৃকারক, কর্মকারক, এই বিভক্তিটা যদি দেখো, একে তুমি কর্তৃ, কর্ম, করণ, ঠিক আছে, অপাদান, অধিকরণ সব জায়গায় ব্যবহার করতে পারো, ঠিক আছে? তাই এটা হলো তির্যক বিভক্তি, মনে রাখবে। আর হচ্ছে তোমার বাকিগুলো কেন হবে না? কারণ এই যে তুমি রা যদি দেখো, বা হচ্ছে যে তোমার রা ব্যবহার হয় মূলত কিসে, রা ব্যবহার হয় মূলত কর্তৃকারক, ঠিক আছে, কর্তৃকারক। কিন্তু শুধুমাত্র একটি কারকে বিভক্তি ব্যবহার হলে তো তাকে তির্যক বিভক্তি বলা যাবে না। বা এই যে এটা তো সম্বন্ধ পদ অ্যাকচুয়ালি, তাই না? এটা সম্বন্ধ পদ একটি। হুম। তাহলে এরা সবসময় কারকে বিভক্তিতে কারকে সমানভাবে ব্যবহার হয় না। বা কে, এই কে কে যদি দেখো, এরা মূলত কর্মকারকে ব্যবহার হয়, তাই না? তাহলে এটাও হচ্ছে না। চলন্ত শব্দটির প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করতে বলা হয়েছে তোমাকে পঞ্চায়েতের প্রশ্ন। দেখো 2017 সালে পঞ্চায়েত এসেছিল চলন্ত, পড়ে এলাম। দেখো যে লিস্ট দিয়েছিলাম, লিস্টের বাইরে কিন্তু এখন অব্দি একটা প্রশ্নও যায়নি। তাহলে মুখস্থ করে নেবে, কোনো সমস্যাই নেই। চলন্ত মানে চল ধাতুর সাথে অন্ত, চল ধাতুর সাথে অন্ত। কেন? কারণ চল হচ্ছে একটি ধাতু, চল এটি হচ্ছে একটু ধাতু, তাই এর আগে ধাতুর চিহ্ন বসাতে হবে আমাদেরকে, কি? রূপ, তাই না? এই রূপ থাকতেই হবে। এবং এটি বাংলায় যেহেতু এই রূপটা, বাংলায় কৃত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা পড়ে এলাম যে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, এবং তার সাথে অন্ত এখানে প্রত্যয় যোগ হয়েছে, তাই না? অপশন এতে দেখো এখানে কোনো ধাতুর চিহ্নই নেই, তার মানে এটা তো হচ্ছেই না, কোনোভাবেই হবে না। ঠিক আছে, অপশন সি এবং ডি এগুলো দেখো ব্যাকরণগতভাবে ভুল। চলা আন্ত এভাবে কিছু নেই, আর চল ত এটাও নেই, ঠিক আছে, ব্যাকরণগতভাবে ভুল এগুলো। বুলবুলিতে ধান খেয়েছে, এই যে পদটি, এখানে কোন বিভক্তি আছে? এটা দেখো প্রাইমারি টেট 2015 আইসিডিএস সুপারভাইজার এই প্রশ্নটি এসেছিল। বুলবুলিতে ধান খেয়েছে, এখানে কোন বিভক্তি ব্যবহার আছে? খুবই সহজ, অত্যন্ত সহজ একটি প্রশ্ন। কেন? কারণ এটা বের করা আমাদের একদমই সহজ কাজ। কারণ বুলবুলি হচ্ছে আমাদের মেন শব্দ, বুলবুলি প্রধান শব্দ, তার সাথে তে শব্দটা বাড়তি যোগ হয়েছে, তাহলে এখানে তে বিভক্তি হবে অবভিয়াসলি, তাই না? বুলবুলি শব্দটি মূল শব্দ, তাহলে মূল শব্দের সাথে যা যুক্ত হয় সেটাই তো তোমার হচ্ছে যে বাড়তি বা বিভক্তি, তাহলে এখানে তে বিভক্তি, তাই না? বাকিগুলো কেন নয় বুঝতে পারছো, ওই সমস্ত বিভক্তি এখানে যুক্তই নেই। পরবর্তী বলেছে তোমাকে পাণ্ডব, এই পাণ্ডব শব্দটির সঠিক প্রকৃতি এবং প্রত্যয়, ঠিক আছে, এটাও দেখো আমাদের লিস্টে কিন্তু দেওয়া ছিল। ডাব্লিউবি, পিএসসির ক্লার্কশিপ 2019 এবং টেটে এই প্রশ্নকে রিপিট করেছে, ঠিক আছে। পাণ্ডব শব্দটির সঠিক প্রত্যয় কি হবে মনে করে দেখো, পড়ে এলে। পাণ্ডব শব্দটি করতে গেলে তোমাকে পাণ্ডু তো অবশ্যই রাখতে হবে, পাণ্ডুর সাথে অ বা যেটা য, এই যুক্ত হলে হয় পাণ্ডব। কেন? কারণ এটা হচ্ছে একটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ সংস্কৃতে। কেন বুঝলাম আমি, কারণ এখানে কোনোভাবে রুট নেই, রুট না থাকলেই তদ্ধিত প্রত্যয়। তাহলে পাণ্ডু এই শব্দটা একটি, এই পাণ্ডু হচ্ছে একটি কি, একটি ব্যক্তির নাম। পাণ্ডু হচ্ছে একজন ব্যক্তি। তাহলে আমরা কি বলেছিলাম, যে কোনো একটি ব্যক্তি বা বিশেষ্য নাম, বিশেষ্য পদ বা নাম পদ, তার সাথে যুক্ত হয় যেটা, সেটাই তো তদ্ধিত প্রত্যয়, তাই না? তাহলে সংস্কৃত নিয়ম অনুযায়ী এখানে উ, পাণ্ডু, উ, ওই উ এবং অ মিলে অব হয়েছে, উ এবং অ মিলে অব হয়েছে পাণ্ডব, তাই না? চলো বাকি কোথাও দেখো এগুলোতে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এবং সংস্কৃতের যে বৃদ্ধি, সেটা বৃদ্ধির যে নিয়মটা সেটা এখানে মানেনি। এখানে দেখো টাকায় কি না হয়, টাকায় কি না হয়, তার মধ্যে টাকায় পদটি কোন কারকে কোন বিভক্তি, কারক যদি আমরা পড়িনি, কারকের ক্লাস আলাদা করবো, তুমি এখান থেকে বিভক্তিটা নিশ্চয়ই বলতে পারো। প্রাইমারি টেট 2013-তে এসেছিল, আইসিডিএস ওয়ার্কার পরীক্ষাও এসেছিল। বিভক্তি নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? টাকা হচ্ছে মূল শব্দ, তার সাথে অন্ত্যেষ্ঠ বাড়তি যুক্ত আছে। তাহলে অন্ত্যেষ্ঠ দেখো এখানে দুটো অপশন দেওয়া আছে, অপাদান কারকে অন্ত্যেষ্ঠ বিভক্তি, আর একটা আছে করণ কারকে অন্ত্যেষ্ঠ বিভক্তি। তার মধ্যে কোনটা হবে? না তুমি যদি এটা দিয়ে জানতে, কারকটা জানতে, যে টাকা, এখানে এই যে শব্দটা, টাকা কিন্তু একটি অর্জনের সাধ্য বা অর্জনের একটি উপায়, ঠিক আছে? টাকা তো একটি অর্জনের উপায়, যা যন্ত্র হিসেবে এখানে কাজ করছে, যে টাকার দ্বারা সব হয়, টাকায় কি না হয় মানে কি, টাকার দ্বারা সব কিছু হয়। তাহলে এই যে দ্বারা দিয়া এই শব্দগুলো থাকে যখন, তখন হচ্ছে যে আমাদের কি কারক হয়, তখন আমাদের করণ কারক হয়। কারক পড়ার সময় আমরা পুরু আর, ঠিক আছে, তাহলে এটা করণ কারক হয়, অন্তস্থ অবিভক্তি হবে। মিঠাই, মিঠাই শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলা হয়েছে তোমাকে। মিঠাই,
আপার প্রাইমারি টেট 2016 এটি প্রশ্ন। মিঠাই দেখো, যদি তুমি এটাকে নির্ণয় করো মিষ্ট যুক্ত আই নাকি মিঠা যুক্ত ই নাকি মিঠা যুক্ত আই নাকি মিঠ যুক্ত আই, প্রত্যয় এটা তদ্ধিত প্রত্যয়, এটা বুঝতে পেরে গেছো তদ্ধিত প্রত্যয় কেন, কারণ এখানে অবভিয়াসলি এই যে এই জিনিসটা নেই, রুট নেই কোথাও, তাহলে তদ্ধিত প্রত্যয়। তাহলে মিঠা একটি বিশেষণ পদ, মিঠা একটি বিশেষণ পদ, মিঠা, এই মিঠার সাথে আই, আই এই প্রত্যয়টা যুক্ত হয়ে তৈরি হয়েছে মিঠাই। এখানে আই হচ্ছে তোমার একটি প্রত্যয় এবং মিঠাই হলো একটি বিশেষ্য পদ। ঠিক আছে, অন্য অপশনগুলো দেখো, যদি মিষ্ট, এই মিষ্ট হচ্ছে একটি সংস্কৃত শব্দ, তাহলে সংস্কৃত শব্দ এর সাথে আই বাংলা, আইটা বাংলা, তাহলে বাংলা সংস্কৃত সচরাচর বসে না। ঠিক আছে, দ্বিতীয় যদি মিঠা যুক্ত ই দেখো, এটা তো তোমার হচ্ছে যে সন্ধির নিয়ম হতে পারে, মিঠা যুক্ত ই হতে পারে মিঠাই, এটা তো প্রত্যয় নয় নিশ্চয়ই। আর বাকি এটা তো হচ্ছেই না, তাহলে এটাই পড়ে থাকলো মিঠা যুক্ত আই। ঠিক আছে, মিট যুক্ত আই তো নয়, মিট তো হবে না। পরের প্রশ্নটি দেখো, নিচের কোন শব্দটিতে শূন্য বিভক্তি বা শূন্য বিভক্তির আরেক নাম কি অবিভক্তি ব্যবহার হয়েছে। ঠিক আছে, পঞ্চায়েতের রিপিটেড প্রশ্ন এটা। শূন্য বিভক্তিতে কি পড়েছিলে মনে করে দেখো, যে শূন্য বিভক্তি মানে তুমি কি করতে পারবে না, তুমি তাকে চোখে দেখতে পারবে না, মানে চোখে দেখা যায় না শূন্য বিভক্তিকে। কোনটা, কোনখানে শূন্য বিভক্তি আছে দেখো, বনে বাঘ থাকে, দ্বিতীয় হচ্ছে যে ঘোড়ায় চড়েছে, তৃতীয় রাম বই পড়ে, চতুর্থ কলমে লিখি। তুমি প্রথমের অপশনটা যদি দেখো বনে, এখানে বনের সাথে এ যুক্ত আছে, এ বিভক্তি যুক্ত আছে। তুমি দ্বিতীয় অপশনে যাও ঘোড়ায়, ঘোড়া হচ্ছে মেন শব্দ, তার সাথে যুক্ত আছে কি অন্ত্যেষ্ঠ অবিভক্তি যুক্ত আছে। তুমি এখানে যদি দাও কলমে, মানে কলম মেন শব্দ, তার সাথে এ যুক্ত আছে বিভক্তি, কিন্তু রাম বই পড়ে, এখানে রামের সাথে কোনো কিছু বিভক্তি কিন্তু যুক্ত নেই, তাই না। দর্শনীয় শব্দটির সঠিক প্রত্যয় এবং প্রকৃতি কোনটি, আইসিডিএস প্রাইমারি টেট রিপিটেড কোশ্চেন। দর্শনীয়, তাহলে দর্শনীয় এবং তুমি দেখছো মানে এটা হচ্ছে কৃত প্রত্যয়ের উদাহরণ, তাই না, অবভিয়াসলি থাকবে, তাই না, রূপ থাকবে। তাহলে প্রথমেরটা তো তুমি বাদ দিয়েই দিতে পারো, পরের গুলো পড়ে দেখো, দৃশ অনিয়, দরস অনিয়, দৃশ হিয়। তুমি ভেবে দেখো এই প্রশ্ন কিন্তু আমাদের কমন, যেটা দিয়েছিলাম যে ইম্পর্টেন্ট তার থেকে এসছে। সঠিক উত্তর হবে দৃশ যুক্ত অনিয়, তাই না, দৃশ যুক্ত অনিয়। দৃশ কথার অর্থ হলো দেখা, দৃশ মানে হচ্ছে দেখা, দৃশ মানে দেখা, আর তার সাথে প্রত্যয় যুক্ত হয়েছে কি অনিয় প্রত্যয়, অনিয় প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে অনিয় প্রত্যয় যুক্ত এবং এই প্রত্যয়টি যোগ্য অর্থে ব্যবহার হয়েছে। এখানে দেখো অপশন এতে কোনো ধাতুর ব্যবহারই হয়নি, আমরা বাদ দিয়ে দিলাম। অপশন সি, এখানে দেখো ধাতুর রূপটা ভুল আছে, দরস বলে কোনো ধাতুই নেই। ঠিক আছে, আর এখানে হিও প্রত্যয় নেই, তার মানে এই দুটোই বাদ যাচ্ছে আমাদের, পড়ে থাকলো দ্বিতীয়। আমাদের আজকের শেষ প্রশ্ন, তদ্ধিত প্রত্যয় সাধারণত কার সঙ্গে যুক্ত হয়, তদ্ধিত প্রত্যয় সাধারণত কার সাথে যুক্ত হয়, প্রাইমারি টেট 2022 ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল। ধাতুর সঙ্গে যুক্ত হয়, ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়, শব্দের আর নাম প্রকৃতির সঙ্গে যুক্ত হয়, নাকি কোনো অব্যয়ের সঙ্গে যুক্ত হয়। তদ্ধিত প্রত্যয় মূলত কার সাথে যুক্ত হয়, তদ্ধিত প্রত্যয় মূলত মনে রাখতে হবে তোমাকে, তুমি পড়ে এসছো যেহেতু, কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় মানে সে সবসময় যুক্ত হবে কোনো ধাতুর সাথে, তদ্ধিত প্রত্যয় মানে সে কোনো যুক্ত হবে কার সাথে, শব্দের সাথে মূলত। তাহলে শব্দ বা নাম প্রকৃতির সাথে কিন্তু সব সময় তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে, তাই না। ধাতুর সাথে যুক্ত হলে সেটা হয়ে যাবে কৃত প্রত্যয়, আমরা পড়েছি। আর বিশেষ্য বিশেষণ বা নাম শব্দের সাথে যদি যুক্ত হয়, তাই না, সেটা তদ্ধিত প্রত্যয়। তাহলে ধাতুর সাথে হলো না, ক্রিয়াপদের সঙ্গে তো হবেই না, তাই না, আর অব্যয়ের সঙ্গে হবে না, কারণ অব্যয়ের সঙ্গে সচরাচর তোমার হচ্ছে যে প্রত্যয় যুক্ত হলে কোনো পদ গঠনই হবে না। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের আমাদের ক্লাসটি এখানেই আমরা শেষ করলাম। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, ক্লাসটিকে বন্ধুদের সাথে যারা এখনো দেখেনি তাদের মাঝে শেয়ার করে দাও, কারণ এই ফ্রি ক্লাসগুলো যে আমরা করছি, ক্লাসগুলোর পেছনে কিন্তু যথেষ্ট পরিশ্রম আছে ফ্রেন্ডস। তো শেয়ার করে দাও। আর যদি তুমি চ্যানেলে নতুন হও, তোমার কাছে অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, তুমি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে প্রেস করে দাও। শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য প্রত্যেককে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, এইভাবে পরবর্তী ক্লাস আসবে, আমরা সম্পূর্ণ সিলেবাস ফ্রিতে এখানে কভার করব। ঠিক আছে, যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম
এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না থাকো, আপডেটস পেতে বা এই পিপিটিটা পেতে, যে ক্লাস পিপিটিগুলো আমরা পড়াই, তাহলে অবশ্যই যুক্ত হও। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। বাকি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। টাটা।